বিষদিগ্ধ ১৭ জন ইংরেজ। লিখেছেন গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। নেপলস বন্দরে পৌঁছানো মাত্রই মিসেস প্রুডেন্সিয়া লিনেরো খেয়াল করলেন এখানকার গন্ধ একেবারে রিওহাচা বন্দরের মতো। ঝরঝরে পুরনো জাহাজে গাদাগাদি করে বুয়েনোস আয়ার্স থেকে যুদ্ধের পরে প্রথম দেশে ফিরে আসা ইতালির নাগরিকদের কাউকেই অবশ্যই তিনি নিজের এই অনুভূতিটার কথা বলেননি। জানালেও ক্ষতি ছিল না, কারণ এই অনুভূতির তাৎপর্য বোঝা তাদের পক্ষে সম্ভব নয়। তবে এ কথা ঠিক যে ৭২ বছর বয়সে ১৮ দিন ধরে এমন বিক্ষুব্ধ সমুদ্র পাড়ি দেওয়ার পর এই গন্ধের দৌলতে নিজেকে যেন কিছুটা কম নিঃসঙ্গ বোধ করছেন। এর ফলে বাড়ি এবং পরিবার পরিজন থেকে বিচ্ছিন্নতা বোধ এবং অবশ্যই ভয় যেন অনেক কমে গেছে। ভোর হওয়ার সঙ্গে সঙ্গেই তীরের আলো দেখা গেল। অন্য দিনের তুলনায় অনেক আগেই ঘুম থেকে উঠে নতুন জামা কাপড় পরে যাত্রীরা সব তৈরি। যাত্রা শেষের অনিশ্চয়তার কারণে অনেকের কাছেই এই শেষ রবিবারটাই যেন একমাত্র সত্য, অন্তত সেরকমই মনে হচ্ছে। মার্স এর প্রার্থনার সময় সামান্য সংখ্যক যাত্রী উপস্থিত ছিল। তাদের মধ্যে অন্যতম মিসেস প্রুডেন্সিয়া লিনেরো। অন্য দিনের মতো পুরোপুরি শোকের পোশাক নয়, তার পরনে মোটা কাপড়ের বাদামি ও ছাই রঙের পোশাক, কোমরে সেন্ট ফ্রান্সিস গোষ্ঠীর চওড়া পট্টি আর পায়ে একজোড়া খসখসে চামড়ার চটি। চটিজোড়া এতই নতুন যে তাকে দেখে মোটেও তীর্থযাত্রী বলে মনে হচ্ছে না। আসলে এই লম্বা আলখাল্লাটা পরার জন্যে বহুদিন আগে থেকেই তিনি ঈশ্বরের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। তার প্রত্যয় রোমে গিয়ে পরম পবিত্র পোপের সাক্ষাৎ পেলে বাদবাকি জীবন এই পোশাকটাই পরে থাকবেন। ইতিমধ্যেই রোমে পৌঁছে যাওয়ার জন্যে ঈশ্বরকে ধন্যবাদ জানালেন তিনি। ক্যারিবিয়ান ঝড়ের দাপট সহ্য করার শক্তি সঞ্চয় করতে পারার জন্যে প্রার্থনা শেষ হওয়ার পরে পবিত্র আত্মাদের উদ্দেশ্যে একটা মোমবাতি জ্বেলে দিলেন তিনি। নিজের ৯টি ছেলের জন্যে এবং ১৪ জন নাতি নাতনি, যারা এই মুহূর্তে রিওহাচার ঝড়ো হাওয়ার রাত্রে নিশ্চয়ই তাকে নিয়ে স্বপ্ন দেখছে, তাদের প্রত্যেকের জন্যে আলাদা করে প্রার্থনা করলেন মিসেস প্রুডেন্সিয়া লিনেরো। প্রাতরাশের পর বাইরে এসে দেখলেন পাল্টিয়ে গেছে ডেকের চেহারা। নিচের হলটা এতদিন অ্যান্টিলিয়াসের চমৎকার বাজার থেকে কেনা ইটালিয়ান পর্যটকদের জন্যে নানা রকম মনোহরী জিনিসে ভর্তি ছিল। এখন সেখানে স্তূপ করে রাখা আছে যাত্রীদের মালপত্র, আর ক্যান্টিনের কাউন্টারে লোহার খাঁচায় রয়েছে একটি পের্নাম্বুকো বাঁদর। আগস্টের প্রথম সপ্তাহের উজ্জ্বল সকাল, যুদ্ধোত্তর গ্রীষ্মের এক আদর্শ রবিবার, যখন প্রতিটি দিনই যেন নতুন কিছুর উন্মোচন। অসুস্থ রোগীর মতো ভারী নিঃশ্বাস ছাড়তে ছাড়তে জাহাজটি পানির ওপর দিয়ে ধীরে ধীরে এগোচ্ছে। দিগন্তরেখায় সবে দেখা যাচ্ছে আজুর ডিউকদের অভিশপ্ত দুর্গগুলি। যাত্রীরা জাহাজের ডেকের রেলিংয়ে ঝুঁকে চারদিকে ভালো করে না তাকিয়েই বিভিন্ন চেনা পরিচিত জায়গা আঙুল উঁচিয়ে দেখাতে দেখাতে দক্ষিণ ইতালির স্থানীয় ভাষায় আনন্দে চিৎকার করছে। জাহাজের অনেক যাত্রীর সঙ্গেই মিসেস প্রুডেন্সিয়া লিনেরোর বন্ধুত্ব হয়েছে। বাবা মায়েরা নিচের তলায় যখন নাচের আসরে ব্যস্ত, তখন তিনি বাচ্চাদের দেখাশোনা করেছেন। এমনকি জাহাজের ফার্স্ট অফিসারের জ্যাকেটের বোতাম পর্যন্ত সেলাই করে দিয়েছেন। হঠাৎ করে সকলেই যেন অন্য রকমের হয়ে গিয়ে তার প্রতি উদাসীন আচরণ শুরু করল। যে সামাজিক মেলামেশা এবং মানবিক উত্তাপের আছে উষ্ণমণ্ডলীয় দেশের আবহাওয়ার মাদকতার প্রতি আকর্ষণ তিনি কাটিয়ে উঠতে পেরেছিলেন, তা হারিয়ে গেল। বন্দর দর্শনেই হারিয়ে গেল গভীর সমুদ্রের প্রতি চিরন্তন ভালোবাসা। ইতালিয়ানদের অস্থিরমতি আচরণের সঙ্গে অপরিচিত মিসেস প্রুডেন্সিয়া লিনেরো ভাবলেন অন্য কারো নয়, ত্রুটিটা তার নিজের, কারণ একমাত্র তিনিই ফিরে যাবেন। তার মনে হলো যে কোনো সফরের এটাই সারসত্য। সমুদ্রের তলায় তলিয়ে যাওয়া অনেক সভ্যতার ধ্বংসাবশেষ দেখার কথা ভাবতে ভাবতে হঠাৎ নিজেকে বিদেশি বলে মনে হলো। জীবনে এই প্রথম নিজেকে বিদেশি ভাবতে তিনি আহত বোধ করলেন। পাশে দাঁড়িয়ে থাকা একটি সুন্দরী মেয়ে আচমকা ভয় পেয়ে চেঁচিয়ে ওঠায় শিউরে উঠলেন তিনি। মা গো! পানির দিকে আঙুল তুলে মেয়েটি বলল, ওদিকে দেখুন, একটা মানুষ ডুবে গেছে। মিসেস প্রুডেন্সিয়া লিনেরো দেখলেন উপরচিত হয়ে একজন মাঝবয়সী মানুষ সমুদ্রে ভাসছে। লোকটির মাথায় টাক
আর তার মুখে মিশে রয়েছে দুর্লভ স্বাভাবিক মাধুর্য। ভোরের আকাশের রঙে রাঙানো উদার আমোদে চোখ, পরনে ব্রোকেডের তৈরি আনুষ্ঠানিক জ্যাকেট, আর পায়ে চামড়ার দামি জুতো। ডান হাতে শক্ত করে ধরা রয়েছে রঙিন কাগজে জড়ানো একটা চৌকো প্যাকেট। গাঢ় নীল হয়ে যাওয়া আঙুলগুলি ডুবে যাওয়ার সময় আঁকড়ে ধরার জন্যে শুধু এই প্যাকেটটার ফিতে ছাড়া আর কিছুই পায়নি। নিশ্চয়ই বিয়ের পার্টি চলার সময় লোকটি পানিতে পড়ে গেছে, জাহাজের জনৈক কর্মচারী বলল। এমন ঘটনা গরমকালে এই এলাকায় প্রায়ই ঘটে। জাহাজটা খাড়ির মধ্যে ঢোকার সময় সব যাত্রীদের চোখ প্রথমে এই দৃশ্যটার ওপরই পড়ছে, তারপরেই যেন দৃষ্টি পিছলিয়ে চলে যাচ্ছে পেছনে ছড়িয়ে থাকা দূরের দৃশ্যাবলীর দিকে, যা অনেক আনন্দের। মিসেস প্রুডেন্সিয়া লিনেরও কিন্তু কিছুতেই ভুলতে পারছেন না সেই হতভাগ্য লোকটিকে, যার জ্যাকেটের প্রান্ত এখনও জাহাজের পেছনে ভাসতে দেখা যাচ্ছে। খাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গেই একটা ভাঙাচোরা গাদাবোট এসে জাহাজটাকে কাঁচি দিয়ে বেঁধে টানতে টানতে নিয়ে চলল যুদ্ধে ধ্বংস হয়ে যাওয়া অসংখ্য সামরিক নৌকোর দঙ্গলে। মরচে পড়া ওই ধ্বংসাবশেষের মধ্যে দিয়ে জাহাজটি কোনো রকমে পথ করে এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পানি ক্রমশ তৈলাক্ত হতে শুরু করল। ফলে রিওহাচার দুপুর 2টোর থেকেও যেন অনেক বেশি তাপমাত্রা বেড়ে গেল। সংকীর্ণ জলপথের অন্য পাড়ে অচিরেই দেখা দিল দুপুর 11টার রোদে উজ্জ্বল শহর। পাহাড়ের খাঁজে খাঁজে প্রাসাদ আর গোলাবাড়ি। সমুদ্রের তলদেশ থেকে একটা দম বন্ধ করা পচা গন্ধ ভেসে আসছে। মিসেস প্রুডেন্সিয়া লিনেরোর মনে হলো এটা তাদের বাড়ির উঠোনে জমে থাকা পচা কাঁকড়ার গন্ধের মতো। এরই মাঝে জেটিতে সমবেত দর্শকদের মধ্যে নিজেদের আত্মীয় পরিজনকে চিনতে পেরে যাত্রীরা আনন্দে হাত নাড়তে শুরু করে দিয়েছে। জেটিতে জড়ো হয়ে থাকা মহিলাদের বেশিরভাগই বিগত যৌবনা। শোকের পোশাকের ভেতরে লুকোনো রয়েছে তাদের শারীরিক সৌন্দর্য। তাদের সঙ্গে রয়েছে পৃথিবীর সুন্দরতম শিশুদের একটা দল, আর তাদের সাদামাটা ধাঁচের স্বামীরা, যারা আজও অমরত্ব দাবি করতে পারে। স্ত্রীর পত্রিকা পড়া শেষ হলেই তারা সেই পত্রিকাটি পড়ার কথা ভাবে, এবং দারুণ গরমে হাঁসফাঁস করতে থাকলেও তাদের পরতে হয় নিয়মতান্ত্রিক পোশাক। যেটিতে মেলার মতো হট্টগোলের পরিবেশে ছেঁড়া ওভারকোট পরা ভীষণ করুণ চেহারার এক বৃদ্ধ পকেট থেকে বের করল বেশ কয়েক ডজন মুরগির ছানা। মুহূর্তের মধ্যে এলোমেলোভাবে কিচিরমিচির করতে করতে মুরগির ছানাগুলো জেটির ওপর ছড়িয়ে পড়ল। লোকের পায়ে চাপা না পড়ে, হয়তো জাদুর প্রভাবেই জীবন্ত অবস্থাতেই সেগুলো ছুটে বেড়াচ্ছে। বৃদ্ধ জাদুকরটি জেটির মেঝেতে টুপি মেলে রাখলেও কোনো লাভ নেই। জাহাজের রেলিং ধরে দাঁড়িয়ে থাকা যাত্রীরা কিছুই ছুঁড়ে দিল না। আজব জাদুর খেলায় মুগ্ধ হয়ে মিসেস প্রুডেন্সিয়া লিনেরও ভাবলেন খেলাটা তাঁরই সম্মানে দেখানো হচ্ছে। জাদুকরকে ধন্যবাদ জানাবার জন্যে তাই তিনি নিজেই এগিয়ে গেলেন। এর মধ্যেই যে জাহাজ থেকে জেটিতে নামার ফুটব্রিজ পাতা হয়ে গেছে তা তিনি খেয়াল করেননি। বিশাল জনতা স্রোত হিংস্র জলদস্যুর মতো হুঙ্কার ছেড়ে তখন যেন জাহাজ আক্রমণ করতে উদ্যত। পুনর্মিলনের হর্ষধ্বনির সঙ্গে সঙ্গে আত্মীয় স্বজনকে নিতে আসা লোকজনের গা থেকে বেরিয়ে আসছে গরমকালের পচা পেঁয়াজের তীব্র গন্ধ। রীতিমতো বিস্ময়ে হতভম্ব হয়ে গেলেন মিসেস প্রুডেন্সিয়া লিনেরো। ওদিকে মালপত্র নিয়ে চলেছে কুলিদের মারামারি। এসবের মধ্যে পড়ে গিয়ে তার মনে হচ্ছে জেটিতে ঘুরে বেড়ানো মুরগির ছানাদের মতো জঘন্য অবস্থায় যেন তাকে পড়তে না হয়। কাঠের তৈরি কোনাকাটা রংচঙের ট্রাঙ্কটার ওপর বিহবল হয়ে বসে তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা জানাতে শুরু করলেন। অবিশ্বাসীদের দেশে যেসব প্রলোভন বা বিপদ তার জন্যে অপেক্ষা করে রয়েছে তাদের সায়স্তা করার জন্যেই এই বিশেষ প্রার্থনা। হইচই শেষ হওয়ার পরেও বিধ্বস্ত লাউঞ্জে তিনি একাই বসে রইলেন। ওদিকেই আসছিলেন জাহাজের ফার্স্ট অফিসার। প্রথমেই তিনি বলে ফেললেন, এই সময়ে এখানে কারো থাকার অনুমতি নেই। পরক্ষণেই কিঞ্চিত বন্ধুভাবাপন্ন হয়ে সহানুভূতির স্বরে বললেন, আপনাকে কি কোনো সাহায্য করতে পারি? দূতাবাস থেকে কেউ না আসা পর্যন্ত আমায় অপেক্ষা করতে হবে। ঘটনাটা সত্যিই তাই। রওনা হওয়ার 2 দিন আগে প্রুডেন্সিয়া লিনেরোর বড় ছেলে নেপলসের উপরাষ্ট্রদূতকে টেলিগ্রাম মারফত অনুরোধ জানায় তিনি নিজে যেন জাহাজ ঘাটায় এসে যাবতীয় সরকারি নিয়মকানুন সম্পন্ন করিয়ে তার মাকে রোমের উদ্দেশ্যে রওনা করিয়ে দেওয়ার বন্দোবস্ত করেন। জাহাজের নাম এবং পৌঁছানোর সময় ছাড়াও সে জানিয়েছিল যে তার মা
সেন্ট ফ্রান্সিস গোষ্ঠীর নিজস্ব আলখাল্লা ধরনের পোশাক পরতে অভ্যস্ত। ধর্মীয় রীতিনীতি পালন করার ব্যাপারে মিসেস প্রুডেন্সিয়া লিনেরোর কট্টর মনোভাব বুঝতে পেরে জাহাজের ফার্স্ট অফিসার তাকে আরও কিছুক্ষণ অপেক্ষা করার অনুমতি দিলেন। এটা জাহাজের কর্মচারীদের জলখাবার খাওয়ার সময়। টেবিলের ওপর সব কটা চেয়ার তুলে দিয়ে বালতি বালতি পানি দিয়ে ডেক ধোয়ার কাজ চলছে। পানির হাত থেকে বাঁচার জন্যে মিসেস প্রুডেন্সিয়া লিনেরোকে বেশ কয়েকবার ট্রাঙ্ক সরাতে হয়েছে, জায়গাও পাল্টাতে হয়েছে। একবারের জন্যেও প্রার্থনা না থামিয়ে এসব কাজ তিনি নিঃশব্দে সেরেছেন। সরতে সরতে শেষ পর্যন্ত হলঘর ছেড়ে সূর্যের প্রখর আলোয় উজ্জ্বল লাইফ বোটের মধ্যে গিয়ে বসে পড়লেন। দুপুর 2টো নাগাদ ওখানেই আবার দেখা হয়ে গেল জাহাজের ফার্স্ট অফিসারের সঙ্গে। ভয়ে দুঃখে দিশেহারা হয়ে তখন তিনি ঘোমটা দেওয়া আলখাল্লার ভেতরে ঘেমে নেয়ে প্রাণপণে মালা জপে যাচ্ছেন। আপনার প্রার্থনায় কোনো ফল হবে না, অফিসার বললেন। আগেকার বন্ধুত্বপূর্ণ সহানুভূতির স্বর এখন অনুপস্থিত। এমনকি ঈশ্বরও আগস্ট মাসে ছুটি নেন। সবিস্তারে ব্যাখ্যা করে তিনি আরও বলে চললেন যে বছরের এই সময়টাই, বিশেষ করে রবিবারে, ইতালির অর্ধেক মানুষ জড়ো হয় সমুদ্রের ধারে। উপরাষ্ট্রদূতের কাজের বিশেষত্বের কথা বিবেচনা করলে মনে হয় তার ছুটি নেওয়ার উপায় নেই। তবে হলফ করে বলা যায় সোমবারের আগে তার দপ্তর খুলবে না। সুতরাং মিসেস প্রুডেন্সিয়া লিনেরোর এখন কোনো হোটেলে চলে যাওয়াই বাঞ্ছনীয়। সেখানে কোনো রকমে রাতটা কাটিয়ে কাল সকালে উপরাষ্ট্রদূতের দপ্তরে যোগাযোগ করাই সমীচীন। উপরাষ্ট্রদূতের দপ্তরের ফোন নম্বরটা টেলিফোন ডাইরেক্টরিতেই পাওয়া যাবে। অগত্যা মিসেস প্রুডেন্সিয়া লিনেরোর সামনে জাহাজের ফার্স্ট অফিসারের পরামর্শ মেনে নেওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। ইমিগ্রেশন, কাস্টমস, বৈদেশিক মুদ্রা সংক্রান্ত যাবতীয় নিয়মকানুনের ঝামেলা চুকিয়ে তাকে ট্যাক্সিতে তুলে দিয়ে দায়িত্ব পালন করলেন জাহাজের ফার্স্ট অফিসার। বিদায় নেওয়ার আগে তিনি ট্যাক্সি চালককে বলে দিলেন যাতে মিসেস প্রুডেন্সিয়া লিনেরোকে কোনো ভালো হোটেলে নিয়ে যাওয়া হয়। পরিত্যক্ত রাস্তা দিয়ে ধীরে ধীরে সব বহনকারী শকটের মতো টাল খেতে খেতে এগিয়ে চলেছে ভাঙাচোরা ট্যাক্সিটি। মিসেস প্রুডেন্সিয়া লিনেরো একবার ভাবলেন এই ভুতুরে শহরটার রাস্তার মাঝখানে ঝুলছে এক অতিপ্রাকৃত মৃতদেহ, আর সেখানে শুধু তারা দুজনই জীবন্ত মানুষ। তবে পর মুহূর্তেই মনে হলো যে মানুষ এত আবেগ দিয়ে যুক্তিপূর্ণ কথা বলতে পারে সে নিশ্চয়ই অসহায় এক মহিলা, যিনি সমুদ্র পাড়ি দেওয়ার সমস্ত ধকল সয়ে পোপের সঙ্গে সাক্ষাৎ করতে ছুটে এসেছেন, তার কোনো ক্ষতি করতে পারে না। রাস্তার গোলকধাঁধা শেষ হওয়ার পর আবার সমুদ্রের দেখা মিলল। রোদে পোড়া নির্জন সমুদ্রের ধারে উজ্জ্বল রঙের অনেকগুলো হোটেলের পাশ দিয়ে ট্যাক্সিটি লাফাতে লাফাতে এগিয়ে চলেছে। এগুলির কোনোটির সামনেই ট্যাক্সিটি না থেমে সোজা এগিয়ে চলল বড় বড় তালগাছ ঘেরা সবুজ বেঞ্চি পাতা পার্কের ভেতরে একটি অনুজ্জ্বল হোটেলের দিকে। ছায়া ঢাকা ফুটপাথে ট্রাঙ্কটি নামিয়ে রেখে মিসেস প্রুডেন্সিয়া লিনেরোকে কোনো রকম অনিশ্চয়তা প্রকাশের সুযোগ না দিয়েই ট্যাক্সি চালক জানালো যে এটি নেপলসের সবচেয়ে ভালো হোটেল। সুদর্শন ও সুহৃদয় এক কুলি তাকে হোটেল দেখানোর জন্য ভেতরে নিয়ে গেল। সিঁড়ির গর্তে লোহার জাল দেওয়া খাঁচার মতো দেখতে নেহাতি কাজ চালানোর উপযোগী একটা লিফটে মিসেস প্রুডেন্সিয়া লিনেরোকে তুলে দিয়ে রীতিমতো ভয় পাইয়ে দেওয়া উদাত্ত গলায় পুচ্চিনির গাওয়া গান গাইতে লাগলো কুলিটি। মেরামত করা পুরনো 9 তলা বাড়ি, প্রতিটি তলায় এক একটি আলাদা হোটেল। অতীব মন্থর গতিতে বিকট আওয়াজ করে শ্বেতপাথরের সিঁড়ি ভেদ করে লিফট উপরে উঠছে। চমকে উঠছে আশপাশের লোকজন। ঘরের মধ্যে লম্বা ইজের পরে ঢেকুর তুলতে তুলতে তারা তখন আত্মসমীক্ষা করতে ব্যস্ত। 4 তলায় ঝাঁকুনি দিয়ে লিফট থামার সঙ্গে সঙ্গেই কুলির গান থেমে গেল। কোলাপসেবল গেট খুলে বিরচিত কায়দায় কুর্নিশ জানিয়ে হোটেলের দিকে ইঙ্গিত করে সে জানালো এটি মিসেস প্রুডেন্সিয়া লিনেরোর আস্তানা। পিতলের টবে রাখা রয়েছে ঘর সাজানোর গাছ। রঙিন কাঁচ বসানো কাঠের কাউন্টারের পেছনে অলস ভঙ্গিতে বসে আছে একটি অল্প বয়সী ছেলে। দেখা মাত্রই ছেলেটিকে ভালো লেগে গেল। ছেলেটির মাথায় দেবদূতের মতো একরাশ কোঁকড়ানো চুল, অবিকল মিসেস প্রুডেন্সিয়া লিনেরোর ছোট নাতিটির মতো। ব্রোঞ্জের ফলকে লেখা হোটেলের নাম, কার্বলিক অ্যাসিডের গন্ধ, ঝুলন্ত ফার্ন গাছ, শান্ত পরিবেশ, দেওয়ালে সাজানো সোনালি কাগজের ফুল।
সবকিছুই তার ভালো লেগেছে। লিফট থেকে বেরিয়ে একটু হেঁটে যা দেখলেন তাতে অবশ্যই এক মুহূর্তেই শেষ হয়ে গেল তার যাবতীয় আগ্রহ। আরামকেদারায় ঘুমোচ্ছে একদল ইংরেজ পর্যটক। প্রত্যেকের পরনে খাটো প্যান্ট, আর তাদের সামনে সার দিয়ে সাজানো রয়েছে বালুকা বেলায় বেড়াবার চপ্পল। 17 জন ইংরেজের বসার ভঙ্গিতে এমনই এক সাজুজ্য সৃষ্টি হয়েছে যেন মনে হচ্ছে আয়না বসানো বারান্দায় একজনেরই বহুবার প্রতিফলিত হওয়া একটা ছবি। তাদের দিকে একবার দৃষ্টি নিক্ষেপ করেই তার মনে হলো এরা সবাই একই রকমের বৈশিষ্ট্যহীন শরীরের সমষ্টি। কসাইখানার হুকে ঝোলানো শুয়োরের মাংসের মতো তাদের লম্বা পায়ের গোলাপি রঙের হাঁটুর দৃশ্যটি তার মনে গেঁথে গেল। ভয় পেয়ে কাউন্টারের দিকে তিনি আর এগোলেন না। লিফটে ফিরে এলেন তিনি। অন্য তলায় চলো, তিনি বললেন। কুলিটি জানালো, একমাত্র এই হোটেলটাতেই খাওয়া দাওয়ার বন্দোবস্ত আছে। তাতে কোনো ক্ষতি নেই, তার সংক্ষিপ্ত মন্তব্য। মাথা নেড়ে সম্মতি জানিয়ে কুলিটি লিফটের কলাপসিবল গেটটা বন্ধ করেই পুচ্চিনির গানের বাকিটুকু গাইতে শুরু করল। 6 তলা পর্যন্ত গান চলল। এই হোটেলটার সবকিছুই তার কাছে মন্থর ঠেকছে। হোটেলের অল্প বয়সী কর্ত্রীটি পরিষ্কার ঝরঝরে স্প্যানিশে কথা বলে। লবির সামনের আরামকেদারায় দিবানিদ্রায় মগ্ন কাউকে দেখা গেল না। রান্নাবান্নার কোনো পার্ট এই হোটেলে না থাকলেও কাছের একটা রেস্তোরাঁ থেকে সস্তায় খাবার আনিয়ে নেওয়ার ব্যবস্থা আছে। হোটেল কর্ত্রীর কণ্ঠস্বর কিঞ্চিত রুক্ষ ও কর্কশ হলেও তার সৌজন্যতাপূর্ণ আচরণে মিসেস প্রুডেন্সিয়া লিনেরোর যথেষ্ট আস্থা তৈরি হলো। সবচেয়ে বড় কথা, লবিতে শুয়ে থাকা ইংরেজদের গোলাপি হাঁটু এখানে দেখতে হবে না, এটা ভেবেই তার বড় স্বস্তি হলো। সিদ্ধান্ত নিয়ে ফেললেন যে এখানেই থাকবেন। দুপুর 3টের সময় জানালার খড়খড়ি নামিয়ে দেওয়ায় হালকা আধার মেশানো আলোয় হোটেলের ঘরে ছড়িয়ে পড়ল নির্জন কুঞ্জের সজীব শান্তির ছায়া। খানিকটা কেঁদে নিয়ে নিজেকে হালকা করার পক্ষে এটা একেবারে আদর্শ জায়গা। একা হওয়া মাত্রই দরজায় ছিটকিনি তুলে দিয়ে প্রুডেন্সিয়া চলে গেলেন স্নান ঘরে। সকাল থেকে এই প্রথম বাথরুম করার সুযোগ পেলেন। সরু তীরে ধারায় শরীর থেকে দূষিত পানি বেরিয়ে যাওয়ার পর নিজেকে খুব হালকা মনে হলো। মনে হচ্ছে সমুদ্র সফরে হারিয়ে যাওয়া আত্মপরিচয়ের কিছুটা আবার উদ্ধার করা গেল। পা থেকে চপ্পলটা খুলে ফেলে আলখাল্লার দড়িটা আলগা করে বাঁ দিকে পাশ ফিরে বিয়ের খাটের মতো বিশাল বিছানায় টানটান হয়ে শুয়ে পড়লেন। একার পক্ষে খাটটি বেশ বড়, বেশিরভাগ জায়গায় খালি পড়ে রয়েছে। বিছানায় শোবার পর বহুদিনের রুদ্ধ অশ্রু যেন তার চোখ থেকে মুক্তি পেল। তিনি এই প্রথম রিওহাচার বাইরে বের হয়েছেন। তাছাড়াও এটি তার জীবনের এক অতীব বিরল ঘটনাও বটে। ছেলেমেয়েরা বিয়ে থা করে নিজেদের ঘর সংসার নিয়ে ব্যস্ত। স্বামীর প্রায় নিষ্প্রাণ শরীরটা নিয়ে একা একা দিন কাটাতে হয় তাকে। 2টি স্থানীয় রেড ইন্ডিয়ান মেয়ে, যাদের জুতো পরার সামর্থ্য নেই, তাকে ঘর গেরস্থালির কাজে সাহায্য করে। জীবনের অর্ধেক সময় ধরে যাকে একমাত্র পুরুষ হিসেবে ভালোবেসেছিলেন, চোখের সামনে 30 বছর ধরে তাকে ধ্বংসস্তূপে পরিণত হতে দেখার পর জীবন সম্পর্কেই প্রুডেন্সিয়ার আগ্রহ কমে যায়। যে খাটে তার স্বামীর শেষ শয্যা পাতা হয়েছিল সেখানেই তারা যৌবনে প্রেম করতেন। গত অক্টোবরে শয্যাশায়ী লোকটির কাছে একদিন সবকিছু যেন হঠাৎই পরিষ্কার হয়ে গেল। তিনি চোখ খুলে তার নিজের লোকজনদেরকে চিনতে পারলেন। সবাইকে বাড়িতে আসতে বলে একজন ফটোগ্রাফারকে ডেকে পাঠানোর নির্দেশ দিলেন। পাড়ার পার্কের কাছে থেকে একজন বুড়ো মতন ফটোগ্রাফারকে ডেকে আনা হলো। সাজ সরঞ্জাম নিয়ে ফটোগ্রাফার হাজির। বিশাল হাঁপড় লাগানো ক্যামেরা, মাথা ঢাকবার কালো কাপড়, আর ঘরের ভেতর ছবি তোলার জন্যে ম্যাগনেশিয়াম ফ্ল্যাশ বাল্ব। অসুস্থ মানুষটি নিজেই নির্দেশ দিলেন কার কার ছবি তোলা হবে। আমায় সারা জীবন ধরে সুখ ও ভালোবাসা দেবার জন্যে প্রুডেন্সিয়ার একটা আলাদা ছবি। তারপর বললেন, এবার আমার 2 ছেলের ছবি। তারা আদর্শ গৃহস্বামী, স্নেহশীল এবং বিচক্ষণ। এইভাবে ফিল্ম ফুরিয়ে না যাওয়া পর্যন্ত ছবি তোলা চলল। বাড়ি থেকে ফটোগ্রাফার আবার নতুন ফিল্ম নিয়ে এলো। বিকেল 4টে নাগাদ ম্যাগনেশিয়াম ফ্ল্যাশ বাল্বের ধোঁয়ার দাপটে সকলের দম বন্ধ হওয়ার উপক্রম। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, চেনা পরিচিত সকলেই তখন নিজের নিজের ফটোর কপি সংগ্রহ করতে ব্যস্ত। ঠিক সেই সময় অসুস্থ মানুষটি তাদের সকলকে হাত নেড়ে বিদায় জানিয়ে বিছানায় মিলিয়ে যেতে শুরু করলেন।
দেখে মনে হচ্ছিল যেন পৃথিবী থেকে অদৃশ্য হতে থাকা এক জাহাজের সিঁড়ির হাতল ধরে তিনি দাঁড়িয়ে রয়েছেন। সবাই ভেবেছিল স্বামীর মৃত্যুর পরে প্রুডেন্সিয়ার দুশ্চিন্তা কমবে। বাস্তবে বরং উল্টোটাই হলো। তিনি দুঃখে এতই কাতর হয়ে পড়লেন যে শেষ পর্যন্ত ছেলে মেয়েদের এসে জিজ্ঞেস করতে হলো কি করলে তার মনের যাতনা জুড়বে। প্রুডেন্সিয়া জানিয়েছিলেন যে রোমে গিয়ে পোপের সঙ্গে সাক্ষাৎ করলেই তিনি শান্তি পেতে পারেন। সেন্ট ফ্রান্সিস গোষ্ঠীর নিজস্ব ধর্মাচরণ করতে করতে একা একাই আমি রোমে যেতে চাই। শপথ নেওয়ার ভঙ্গিতে তিনি জানিয়েছিলেন নিজের অভিমত। নীরব সেবা শুশ্রূষার সেই সময়ে একমাত্র কান্নাতেই তিনি শান্তি পেতেন, যেমন এখনও পান। তার কেবিনের দুজন সহযাত্রিনী, যারা সেন্ট ক্লেয়ার গোষ্ঠীর ব্রহ্মচারিণী, মার্সাই বন্দরে নেমে যাওয়ার পর স্নানঘরের দরজা বন্ধ করে অনেকক্ষণ ধরে তিনি কেঁদেছিলেন। রিওহাচা ছাড়ার পর নেপলসের হোটেলের এই ঘরটিকে প্রাণ ভরে কাঁদবার পক্ষে প্রকৃষ্ট জায়গা বলে মনে হলো। তাড়াতাড়ি না করলে রেস্তোরাঁ বন্ধ হয়ে যাবে এবং তাকে না খেয়ে থাকতে হবে। হোটেল কর্ত্রী 7টা নাগাদ তাঁর ঘরের দরজায় কড়া নেড়ে খবরটা না জানালে মিসেস প্রুডেন্সিয়া লিনেরও বোধহয় পরের দিন পর্যন্ত একটানা কেঁদেই যেতেন এবং তার রোম যাবার ট্রেনটাও ছেড়ে যেত। হোটেলের জনৈক কর্মচারী তাকে রেস্তোরাঁয় নিয়ে গেল। সমুদ্র থেকে ভেসে আসছে স্নিগ্ধ বাতাস। সন্ধে 7টার মলিন সূর্যের আলোয় কিছু স্নানার্থীকে সমুদ্রের ধারে দেখা যাচ্ছে। রবিবারের দিবানিদ্রা থেকে সদ্য জেগে ওঠা সর্পিল সংকীর্ণ গলিপথ পেরিয়ে কিছুক্ষণের মধ্যেই তাঁরা এসে পৌঁছলেন এক ছায়াঘন লতায় ঘেরা বাগিচায়। লাল চেকের টেবিলের ক্লথে ঢাকা টেবিল, ফুলদানির বদলে আচারের বোতলে সাজানো রয়েছে কাগজের ফুল। নৈশভোজের জন্যে রেস্তোরাঁর কর্মচারী ছাড়া এত তাড়াতাড়ি আর কে আসবে? অবশ্যই একজন দুস্থ পাদ্রীও রয়েছে। দূরে এক কোণে বসে সে পেঁয়াজ দিয়ে পাউরুটি খাচ্ছে। রেস্তোরাঁয় পা দিয়ে তিনি টের পেলেন সবার দৃষ্টি এসে পড়েছে তাঁর দিকে। তাঁর ফিকে বাদামি ও ছাই রঙের আলখাল্লার পর মাথা ঠান্ডা রাখলেন তিনি, কারণ তিনি জানেন উপহাস সহ্য করাও প্রায়শ্চিত্তের অন্যতম অঙ্গ। তবে পরিবেশনকারিনীর সোনালি চুল, সুন্দর মুখ, গানের সুরে কথা বলার ভঙ্গি তার মন ভরিয়ে দিল। মিসেস প্রুডেন্সিয়া লিনেরোর মনে হলো যুদ্ধোত্তর ইটালির পরিস্থিতি নিশ্চয়ই খুব খারাপ। তা না হলে এই মেয়েটিকে কেন রেস্তোরাঁয় পরিবেশনকারিনীর কাজ করতে হবে? ফুলে ভরা এক কোণে বসে তার বেশ ভালোই লাগছে। গতকালের উদ্বেগ ও দুশ্চিন্তায় মরে যাওয়া খিদেটা জলপাই পাতা দেওয়া স্টুর চমৎকার গন্ধে আবার চাগাড় দিয়ে উঠল। এবং বিস্ময়কর ব্যাপার হলো অনেকদিন পরে এই প্রথম তার কাঁদতে ইচ্ছে হলো না। তবুও তিনি তৃপ্তি নিয়ে খেতে পারলেন না। সোনালি চুলের পরিবেশনকারিনীটি যথেষ্ট ধৈর্যশীল ও সহানুভূতি সম্পন্ন হওয়া সত্ত্বেও তিনি নিজের প্রয়োজন বোঝাতে পারেননি। বাকি কারণ রেস্তোরাঁয় যে মাংস পাওয়া যাচ্ছে তা ছোট ছোট তিতির পাখির মাংস। রিওহাচার বাড়িতে তিনি তিতির পাখি পুষতেন। এক কোনায় বসে পাদ্রীটি খাচ্ছে। শেষ পর্যন্ত প্রুডেন্সিয়ার দোভাষীর ভূমিকায় অবতীর্ণ হয়ে সে বুঝিয়ে দিল ইউরোপে যুদ্ধকালীন বিধিনিষেধ এখনও বহাল রয়েছে। সুতরাং ঈশ্বরের আশীর্বাদে পাহাড়ের ছোট ছোট পাখির মাংস খাওয়ার সুযোগ পাওয়া গেছে বলে তিনি যেন নিজেকে সৌভাগ্যবতী বলে মনে করেন। প্রুডেন্সিয়া কিন্তু এই মাংস খেতে রাজি নন। আমার পক্ষে এই মাংস খাওয়া আর নিজের সন্তানের মাংস খাওয়া একই ব্যাপার, তিনি মন্তব্য করলেন। সুতরাং নুডল স্যুপ, 1 প্লেট স্কোয়াশ সেদ্ধ, কয়েক চিলতে বাসি শুয়োরের মাংস আর মার্বেল পাথরের মতো শক্ত এক টুকরো রুটি খেয়েই তাকে সন্তুষ্ট থাকতে হলো। তার খাওয়ার সময় পাদ্রীটি একটা চেয়ার টেনে এনে মিসেস প্রুডেন্সিয়া লিনেরোর টেবিলের পাশে বসে নিজের জন্যে পরিবেশনকারিনীকে 1 কাপ কফি দেওয়ার অনুরোধ জানালেন। আদতে যুগোস্লাভিয়ার মানুষ হলেও ধর্মপ্রচারের অভিজ্ঞতা বলিভিয়ায়। খটোমটো স্প্যানিশ ভাষায় কথা বলার সময় তার শারীরিক অভিব্যক্তিও ফুটে ওঠে। পাদ্রীটিকে দেখে মিসেস প্রুডেন্সিয়া লিনেরোর মনে হলো বিশেষ কোনো প্রশ্রয়ের অযোগ্য অতি সাধারণ লোক। তার হাতের নখগুলি ভাঙা এবং নোংরা। নিঃশ্বাস থেকে ভেসে আসছে বাসি পেঁয়াজের গন্ধ। পাদ্রীর পক্ষে এইসব অশোভন হলেও মনে হচ্ছে এগুলি তার চরিত্রের অঙ্গ। এত কিছু ত্রুটি সত্ত্বেও লোকটি ঈশ্বরের সেবক বলে মিসেস প্রুডেন্সিয়া লিনেরো সন্তুষ্ট।
দেশ থেকে এত দূরে এমন একজনের সঙ্গে পরিচয় হলো যার সঙ্গে কথা বলা যায় ভেবে তিনি আরও প্রীত। স্থানকাল ভুলে গিয়ে তারা হালকা মেজাজে কিন্তু অনুচ্চ কণ্ঠে কথাবার্তা চালিয়ে যেতে লাগলেন। আশপাশের টেবিল থেকে আস্তাবলের মতো বিকট আওয়াজ ভেসে আসছে। মিসেস প্রুডেন্সিয়া লিনেরও ইতিমধ্যেই ইতালি এবং এখানকার মানুষ সম্বন্ধে একটা স্থির সিদ্ধান্তে পৌঁছে গেছেন। তাদেরকে তার পছন্দ হয়নি। বাড়াবাড়ি করার দিকে প্রবল ঝোঁক অথবা প্রচুর পরিমাণে পাখির মাংস খাওয়ার জন্যে নয়। পানিতে ডুবে যাওয়া মৃতদেহ সৎকার করতে যাদের অনীহা তাদেরকে পছন্দ করা সম্ভব নয়। কফি ছাড়াও এক পাত্র গ্রাপ্পা মদ প্রুডেন্সিয়ার খরচে খেতে খেতে তার ভুল শুধরে দেওয়ার চেষ্টা করছিল পাদ্রীটি। সে তাকে অবহিত করছিল যে যুদ্ধের সময় ইতালিতে একটি গুরুত্বপূর্ণ স্বেচ্ছাসেবী সংস্থা গড়ে ওঠে। নেপলসের খাঁড়িতে প্রতিদিন ভোরবেলায় ভেসে ওঠা মৃতদেহ উদ্ধার ও শনাক্তকরণ এবং রোমের পুণ্যভূমিতে সমাধিস্থ করার মানবিক কাজ এই সংস্থাটি নিয়ম মেনে করত। এ ব্যাপারে সংস্থাটি এখনও সক্রিয়। বহু শতাব্দী আগেই ইতালির মানুষ জীবনের সারসত্য বুঝে ফেলেছে। জীবন একটাই, তাই যতদূর সম্ভব ভালোভাবে জীবন কাটানো দরকার। এই জ্ঞান তাদের একদিকে যেমন হিসেবি ও বাচাল করেছে, অন্যদিকে করেছে নিষ্ঠুরতা থেকে মুক্ত। একটানা বলে নিয়ে পাদ্রী কথা শেষ করে। প্রুডেন্সিয়া অবাক হয়ে প্রশ্ন করে, তার মানে আপনি বলতে চান ওরা জাহাজও থামাবে না? বন্দর কর্তৃপক্ষকে রেডিও বার্তা পাঠানো হয়, পাদ্রী জবাব দেয়। এতক্ষণে নিশ্চয়ই তারা খবর পেয়ে সমুদ্র থেকে মৃতদেহটা উদ্ধার করে ঈশ্বরের নামে তাকে সমাধি দিয়ে দিয়েছে। এই আলোচনায় দুজনেরই মেজাজ পাল্টে গেল। খাওয়া শেষ হওয়ার পরই তিনি খেয়াল করলেন সবকটা টেবিলেই লোক ভর্তি। সব থেকে কাছের টেবিলটায় কয়েকজন পর্যটক প্রায় খালি গায়ে বসে নিঃশব্দে খাচ্ছে। তাদের মধ্যে যাদের প্রেমের খিদেটা একটু বেশি তারা খাবার খাওয়ার বদলে একে অপরকে চুমু খেয়ে চলেছে। স্থানীয় লোকেরা কাউন্টারের কাছে পেছনের দিকের একটা টেবিলে বসে পানির মতো দেখতে একরকমের মদ খেতে খেতে পাশা খেলছে। মিসেস প্রুডেন্সিয়া লিনেরও হৃদয়ঙ্গম করলেন এই অবাঞ্ছিত শহরে একমাত্র তিনিই এসেছেন এক বিশেষ কারণে। আপনার কি মনে হয় পোপের সাক্ষাৎ পাওয়া খুব কঠিন কাজ? প্রুডেন্সিয়া জিজ্ঞেস করলেন। জবাবে পাদ্রী বলল যে গরমকালে কোনো কাজই সহজ নয়। কাস্তেল গান্দোলফোতে উনি ছুটি কাটাতে যান আর প্রতি বুধবার বিকেলে সারা পৃথিবীর তীর্থযাত্রীদের দর্শন দেন। দর্শনের প্রবেশ মূল্য খুবই সস্তা, মাত্র 20 লিরা। আর স্বীকারোক্তির জন্যে? প্রুডেন্সিয়া প্রশ্ন করলেন। তার অজ্ঞতায় একটু অবাক হয়ে পাদ্রী বলল, রাজা মহারাজা ছাড়া অন্য কারো স্বীকারোক্তি পোপ শোনেন না। আমি বুঝি না আমার মতো দূরদেশ থেকে আসা দরিদ্র মহিলাকে কেন এই অনুগ্রহ থেকে বঞ্চিত করা হবে, প্রুডেন্সিয়া মন্তব্য করেন। তাকে আশ্বস্ত করে পাদ্রী বলল, অবশ্যই সব রাজারাই যে এই অনুগ্রহ লাভ করেন এমন নয়। অপেক্ষা করতে করতে অনেকে মারাও যান। বলুন না এমন কি সাংঘাতিক পাপ করেছেন যা পোপের কাছে স্বীকারোক্তি করার জন্যে এত দূর থেকে একা একা চলে এলেন? মিসেস প্রুডেন্সিয়া লিনেরও ক্ষণেকের জন্যে চিন্তিত হয়ে পড়লেন, আর পাদ্রীটি এই প্রথম তার মুখে হাসি দেখতে পেল। মাতা মেরির জয় হোক, যদি পোপের দর্শন পাওয়া যায় বলে হৃদয়ের অন্তঃস্থল থেকে দীর্ঘশ্বাস ফেললেন তিনি। এ আমার সারা জীবনের স্বপ্ন। আসল ব্যাপার হলো তিনি এখন ভীত এবং দুঃখিত। রেস্তোরাঁ ছেড়ে বেরোতে চাইছেন তিনি। আর শুধু রেস্তোরাঁয় নয়, এতটুকু দেরি না করে ইতালি ত্যাগ করাও তার একমাত্র অভিপ্রায়। পাদ্রী ভাবল দুস্থ মহিলাটির কাছ থেকে যা পাওয়ার ছিল পাওয়া হয়ে গেছে, অতএব তাকে বিদায় জানিয়ে সে অন্য টেবিলের দিকে গুটি গুটি রওনা দিল, যাতে দাতব্য দেখিয়ে কেউ আরেক কাপ কফির ব্যবস্থা করে দেয়। রেস্তোরাঁ থেকে মিসেস প্রুডেন্সিয়া লিনেরও যখন বেরোলেন তখন শহরের দৃশ্য পাল্টে গেছে। রাত্রি 9টায় সূর্যের আলো দেখে তিনি তো অবাক। রীতিমতো শোরগোল তুলে রাস্তার দখল নিয়ে নিয়েছে স্বাস্থান্বেষীদের দল। রাস্তার ভিড় দেখে তিনি রীতিমতো বিচলিত। পাগলের মতো হর্ন বাজিয়ে ছুটতে থাকা স্কুটারগুলো জীবন দুর্বিষহ করে তুলেছে। পেছনের সিটে সুন্দরী মেয়েদের বসিয়ে লোকেরা খালি গায়ে স্কুটার চালাচ্ছে। সুন্দরীরা এক হাতে তাদের সঙ্গীদের কোমর জড়িয়ে ধরে রয়েছে। তরমুজে সাজানো টেবিল আর হুকে ঝোলানো শুয়োরের মাংসের যে দোকানগুলো রাস্তা জুড়ে ব্যবসা করছে
স্কুটারগুলো তাদের ভেতর দিয়ে এঁকে বেঁকে লাফিয়ে লাফিয়ে ছুটে চলেছে। চারদিকে উৎসবের পরিবেশ হলেও মিসেস প্রুডেন্সিয়া লিনেরোর পক্ষে পরিস্থিতি মোটেও সুখকর নয়, বরং সাংঘাতিক যন্ত্রণাদায়ক। হোটেলের রাস্তাটাও গুলিয়ে ফেলেছেন তিনি। হঠাৎ নজরে এলো চারপাশে বেশ সন্দেহজনক একই রকমের সব বাড়ি, আর সেই সব বাড়ির রকে বসে রয়েছে অসুখী মুখের মেয়েরা। ঘাবড়ে গেলেন শ্রীমতী প্রুডেন্সিয়া লিনেরো। প্রথমে ইতালিয়ান, পরে ইংরেজিতে কিছু বলতে বলতে একটা লোক তাকে অনুসরণ করল, যার চমৎকার পোশাক, হাতে সোনার ভারী আংটি, আর গলার টাইয়ে গাঁথা রয়েছে হিরে বসানো টাইপিন। কোনো উত্তর না পেয়ে লোকটি পকেট থেকে একতাড়া ছবির কার্ড বের করে তাকে দেখালো। শুধু একবার দৃষ্টি নিক্ষেপ করেই মিসেস প্রুডেন্সিয়া লিনেরো বুঝতে পারলেন যে প্রকৃত নরকের মধ্যে দিয়ে তিনি হেঁটে চলেছেন। প্রচণ্ড ভয় পেয়ে তিনি প্রায় ছুটতে ছুটতে এগিয়ে গিয়ে দেখেন আবার সমুদ্রের ধারেই পৌঁছে গেছেন। চারদিকে ছড়িয়ে পড়েছে গোধূলির আলো। বিওহাচা বন্দরের মতো পচা মাছের গন্ধ পাওয়া যাচ্ছে বলে নেপলস শহরটাকে এখন পরিচিত বলে মনে হচ্ছে। নির্জন সমুদ্র সৈকতের ধারে নানা রঙের হোটেল আর সব বহনকারী শকটের মতো ট্যাক্সিগুলোকে দেখে তার মনে হলো হোটেলটা খুব বেশি দূরে নয়। হীরের মতো প্রথম তারাটা আকাশে জ্বলজ্বল করছে। খাড়ির শেষ প্রান্তের জেটিতে নোঙর করা একমাত্র জাহাজটির আলোকিত ডেক দেখে তিনি বুঝতে পারলেন যে এই জাহাজের যাত্রী হয়েই তিনি এই শহরে এসেছিলেন। তার কাছে যে জাহাজটার আর কোনো তাৎপর্য নেই তাও হৃদয়ঙ্গম হলো। বাঁ দিকের রাস্তাটা ধরে বেশি দূর এগোতে পারলেন না। একদল কৌতূহলী পথচারীকে বন্দুকধারী পুলিশের দল সামনে এগোতে দিচ্ছে না। হোটেলের সামনে এক সারি অ্যাম্বুলেন্স দরজা খুলে অপেক্ষা করছে। রাস্তার লোকেদের কাঁধে ভর দিয়ে উঁচু হয়ে মিসেস প্রুডেন্সিয়া লিনেরো আবার সেই ইংরেজ পর্যটকদের দেখতে পেলেন। বাড়ির ভেতর থেকে নিয়ে এসে তাদের একে একে স্ট্রেচারে শোয়ানো হচ্ছে। সবাই স্থির হয়ে শুয়ে রয়েছে। সৌম্য গম্ভীর লোকগুলোর পরনে নৈশভোজের আনুষ্ঠানিক পোশাক, ফ্ল্যানেলের ট্রাউজার্স, কোনাকুনি ডোরা কাটা টাই, গাঢ় রঙের জ্যাকেটের বুক পকেটে এমব্রয়ডারি করে ছাপানো রয়েছে ট্রিনিটি কলেজের লোগো। দেখে মনে হচ্ছে তারা প্রত্যেকে অন্যজনের অবিকল প্রতিরূপ। প্রতিবেশীরা বারান্দা থেকেই ঘটনার ওপর নজর রাখছে। কৌতূহলী লোকেরা রাস্তা জুড়ে স্টেডিয়ামের দর্শকের মতো সমস্বরে মৃতদেহের সংখ্যা গুনতে ব্যস্ত। মোট 17টি মৃতদেহ। একটা অ্যাম্বুলেন্সে 2টি করে মৃতদেহ তোলার পর অ্যাম্বুলেন্সগুলো যুদ্ধের সাইরেনের মতো বিকট শব্দ করতে করতে চলে গেল। এত সব ভয়ানক অভিজ্ঞতায় স্তম্ভিত হয়ে মিসেস প্রুডেন্সিয়া লিনেরো যেন একটা ঘোরের মধ্যে লিফটে চড়লেন। লিফটে অন্য হোটেলের বাসিন্দাদের ঠাসাঠাসি ভিড়। দুর্বোধ্য ভাষায় তারা নিজেদের মধ্যে কথা বলতে ব্যস্ত। 4 তলা ছাড়া অন্য সব তলায় তাদের গন্তব্য। 4 তলায় সব আলো জ্বলছে, তবে কাউন্টার আর লবির আরাম কেদারায়, যেখানে তিনি 17 জন ঘুমন্ত ইংরেজের গোলাপি হাঁটু দেখেছিলেন, সেখানে কেউ নেই। 5 তলার হোটেল কর্ত্রী এতই উত্তেজিত যে কথার রাশ টেনে ধরতে না পেরে দুর্ঘটনাটার বিষয়ে মন্তব্য করে ফেললেন। ওরা সবাই মরে গেছে, পরিশুদ্ধ স্প্যানিশ ভাষায় মিসেস প্রুডেন্সিয়া লিনেরোকে জানালেন হোটেল কর্ত্রী। রাতের খাবারে ওরা সবাই ঝিনুকের স্যুপ খাওয়ায় এমন বিষক্রিয়া। চিন্তা করুন, অগাস্ট মাসে কেউ ঝিনুক খায়? শ্রীমতী প্রুডেন্সিয়া লিনেরোকে ঘরের চাবিটা দিয়ে দেওয়ার পর হোটেল কর্ত্রী অন্যান্যদের উদ্দেশ্যে দক্ষিণ ইতালির স্থানীয় উচ্চারণে বলতে শুরু করলেন, ভাগ্যিস আমাদের এখানে খাওয়ার বন্দোবস্ত নেই, তাই আমাদের এখানে যারা রাত কাটায় তারা পরের দিন সকালেও অক্ষত থাকে। গলা থেকে বেরিয়ে আসা কান্নার দমক কোনো মতে সামলে নিয়ে মিসেস প্রুডেন্সিয়া লিনেরো শোবার ঘরের দরজায় ছিটকিনি দিয়ে দিলেন। ছোট লেখার টেবিল আর আরাম কেদারাটা দরজার গায়ে সাঁটিয়ে দিলেন। তারপর এই বিভীষিকাময় দেশে, যেখানে অজস্র অপ্রিয় ঘটনা একই সঙ্গে ঘটে, তাদের প্রতিহত করার জন্যে ট্রাঙ্কটা দিয়ে গড়ে তুললেন এক অপ্রতিরোধ্য দেওয়াল। এবার বৈধব্যের পোশাক পরে বিছানায় চিত হয়ে শুয়ে বিষক্রিয়ায় মৃত 17 জন ইংরেজ পর্যটকের আত্মার শান্তি কামনা করে 17 বার মালা জপলেন। ধন্যবাদ।